পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভার ভোট গ্রহণ শেষ, বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ। দ্বিতীয় দফা নির্বাচন 29 এপ্রিল। শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনার দাবি ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধই প্রধান বাধা বলছে তেহরান। আজ ওয়াশিংটনে ইসরায়েল লেবাননের দ্বিতীয় বৈঠক, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই লক্ষ্য। বৈরুতে ভুল সিদ্ধান্ত বলছে হিজবুল্লাহ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এ পর্যায়ে বিস্তারিত। শুরুতেই থাকছে ভারতের বিধানসভা নির্বাচন 2026। ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে অনুষ্ঠিত হল বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় 152টি আসনে এবং তামিলনাড়ুতে সব কয়টি আসন অর্থাৎ 234টি আসনে একযোগে ভোট গ্রহণ হয়েছে। এরই মধ্যে শিলিগুড়ি, শমশেরগঞ্জ ও মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্রে ইভিএম ত্রুটির অভিযোগ ওঠে। সহিংসতার খবর পাওয়া গেছে বেশ কিছু জায়গায়। সবকটি বুথেই ছিল সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 3,60,00,000। 152টি আসনের জন্য ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে মোট 44,378টি। একই দিনে গুজরাট ও মহারাষ্ট্রের কয়েকটি আসনে উপনির্বাচনও হয়েছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 29 এপ্রিল। এর আগে আসাম, কেরালা ও পুদুচেরির ভোট গ্রহণ শেষ হয়েছে। এসব নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি বেশ ভালোই ছিল। দেখো, পশ্চিমবঙ্গের প্রথম ধাপের যেই 16টা জেলার 152টা আসনে ভোট হয়ে গেল, সেই ভোট যে শুরু হয়েছিল সকাল 7টা থেকে ভারতীয় সময়, শেষ হলো সন্ধ্যে 6টায়। এবং এই ভোটে এখনো সর্বশেষ তথ্য না পাওয়া গেলেও যেটুকু আমরা বুঝতে পারছি সেটা প্রায় 90-এর কাছাকাছি কিন্তু ভোট পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা 44,000 বুথে ভোট পড়েছে প্রায় 90% মতো, যা এটাও কিন্তু নজিরবিহীন একটি ঘটনা পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে। এর পাশাপাশি বলে রাখতে চাই যে সার্বিকভাবে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসে। 4টি জেলা, মুর্শিদাবাদে আমরা দেখতে পাই যে সেখানে শাসক দল তৃণমূলের সঙ্গে কিন্তু সেখানকার যে স্থানীয় প্রার্থী অর্থাৎ যে হুমায়ুন কবির, যিনি পশ্চিমবঙ্গের বাবরি মসজিদের উদ্যোক্তা, তার যে রাজনৈতিক দল জনতা পার্টি, তো সেই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কিন্তু একটা বচসাবাদে অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে। এর পাশাপাশি আমরা দেখতে পারি যে দক্ষিণ দিনাজপুরে যে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তাকে কিন্তু রাস্তায় পেলে মারধর করা হয়, সেই অভিযোগও কিন্তু শাসক দলের বিরুদ্ধে। অপরদিকে আমরা দেখতে পারি যে আসানসোলে যে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তার গাড়িও কিন্তু ভাঙচুর করে, অভিযোগ কিন্তু সেই শাসক দলের বিরুদ্ধে। এবং একইভাবে যে বীরভূমেও কিন্তু আমরা দেখতে পাই যে একটা বড় জটলা তৈরি হয়েছিল। সেই জটলাকে যখন পুলিশ ছাড়াতে যায়, সেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে, পরে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী আসাতে সেই জটলা ছড়ে, কিন্তু তখন পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর হয়। সার্বিক এই 4টি ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু কোনো সহিংসতা নেই। কোনো জায়গায় এখনো পর্যন্ত ছাপ্পা বা বুথ দখল করে ভোট হয়েছে এমন কোনো ঘটনা নেই। সর্বশেষ তথ্য থাকতে পশ্চিমবঙ্গ থেকে এটাই আমার কাছে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ব্যালটের লড়াই শুধু ক্ষমতার নয়, দুই শক্তির মর্যাদা ও টিকে থাকার লড়াই। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির বিস্তার, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট দুর্গ রক্ষার লড়াই। 23 ও 29 এপ্রিলের এই নির্বাচন নির্ধারণ করবে শুধু বাংলার ভবিষ্যৎ নয়, দিল্লির রাজনীতির দিক নির্দেশও। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট, নির্বাচনের রং, দেয়ালে দেয়ালে প্রতিশ্রুতির ঢেউ, আর মাটির মানুষের চোখে ভবিষ্যতের স্বপ্ন। কার হাতে যাবে বাংলার ক্ষমতা? 23 ও 29 এপ্রিল 2 দফায় 294 আসনের মহারণে মুখোমুখি দুই শক্তি। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি, অন্যদিকে মমতার তৃণমূল। এই লড়াই শুধু ভোটের নয়, এই লড়াই মতাদর্শের, আধিপত্যের আর রাজনৈতিক ভবিষ্যতের। দিল্লির করিডোর থেকে কলকাতার গুলি, সবখানে এক প্রশ্ন, বাংলা কার? এই রাজ্যটি নিজের কবজায় নিতে বহুদিন ধরেই নানা ছক আঁকছে কেন্দ্রীয় সরকার। নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন।
মুসলিম ভোট, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ আর উন্নয়ন, ইস্যুর পর ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, মাতোয়া ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিজেপির লক্ষ্য স্পষ্ট, বাংলা জয় মানেই পূর্ব ভারতে আধিপত্য আর রাজ্যসভায় শক্তি বাড়ানোর নতুন সুযোগ। অন্যদিকে নিজেদের ঘাঁটি অটুট রাখতে প্রাণপণ লড়ছে তৃণমূল। টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে দলের সংহতি ধরে রাখা এবং বিজেপির আগ্রাসন ঠেকানো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জীবন মরণ লড়াই। বিশ্লেষকদের মতে এই ভোটের ফল শুধু বাংলার ভাগ্যই নয়, প্রভাব ফেলবে পুরো ভারতের রাজনৈতিক সমীকরণে। আসমাতুলি, নিউজ 24। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিধানসভা নির্বাচনের যে উত্তাপ, তার শিকড় অনেক পুরনো। ভারতের স্বাধীনতার পর রাজ্যে 1952 সালে যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছিল, সেই ইতিহাসই আজকের এই নির্বাচনী লড়াইয়ের ভিত্তি। প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে 1947 সালে স্বাধীন ভারতের জন্ম। দেশভাগের ক্ষত বুকে নিয়ে নতুন করে গঠিত হয় পশ্চিমবঙ্গ, এক অনিশ্চিত, অস্থির কিন্তু সম্ভাবনাময় সূচনার গল্প। সেই প্রেক্ষাপটে গণতন্ত্রের প্রথম পরীক্ষা আসে 1952 সালে। ওই বছরের 31 মার্চ একটি ঐতিহাসিক দিন। ওই বছরের এই দিনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন। প্রথমবারের মতো জনগণ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পায়। গণতন্ত্র তখন শুধু ধারণা নয়, বাস্তবতার রূপ নিতে শুরু করে। সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে ভারতীয় জাতীয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি শুধু একজন রাজনীতিবিদ নন, আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছেন। 1952 সালের সেই নির্বাচন তৈরি করে গণতান্ত্রিক ধারার ভিত। এ নিয়ে 18তম বিধানসভা নির্বাচন। সর্বশেষ 2021 সালে ভোট হয়। ওই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 215টি আসনে জিতে টানা তৃতীয়বার সরকার গঠন করেছিল। অন্যদিকে বিজেপি 77টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। আসমাতুলি, নিউজ 24। আগামী শুক্রবারেই হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। বুধবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানের অন্তত 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। তেহরান বলছে, আলোচনায় প্রধান বাধা মার্কিন নৌ অবরোধ আর হুমকি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দিহান তেহরানের সাধারণ মানুষ। অচলাবস্থা নিরসনে সব পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবার ইরানের সঙ্গে শুক্রবারের মধ্যেই শান্তি আলোচনা শুরুর সম্ভাবনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস বলছে, যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর মেয়াদ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট নিজেই। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ আলোচনার জন্য প্রস্তুত। তবে তার মতে, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি আলোচনার পথে মূল বাধা। দেশটির পার্লামেন্ট স্পিকারও বলেছেন, নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব নয়। যুদ্ধবিরতির এই ঘোষণায় অবশ্য আস্থা রাখতে পারছেন না ইরানের সাধারণ মানুষ। তেহরানের বাসিন্দাদের আশঙ্কা, এটি শান্তি আলোচনার পথ নয়, বরং নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। তাই আলোচনার টেবিলে ইতিবাচক কোনো সমাধানের সম্ভাবনা দেখছেন না তারা। মার্কিন নীতিতে পরিবর্তন না এলে এই ধরনের আলোচনা কার্যত নিষ্ফল, আর সেই পরিবর্তন ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আলোচনার মাধ্যমে একটি টেকসই ও স্থায়ী সমাধানে পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে হবে। দুই দেশের মধ্যকার চলমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই এর লক্ষ্য, এমন তথ্য জানিয়েছে বিবিসি। লেবাননের সরকারের দাবি, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়। এদিকে লেবানন ইসরায়েলের সরাসরি বৈঠককে বৈরুতের ভুল সিদ্ধান্ত বলছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণই ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সংলাপ আয়োজনের মূল লক্ষ্য।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এবার নজর একাধিক হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সরাসরি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন আসনে কংগ্রেস, সিপিআইএম ও অন্যান্য দলের প্রার্থীরাও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ফলে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রভাবশালী প্রার্থীদের ভাগ্য। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।